ভারত হঠাৎ করে আমাদের সীমান্তে, শিলিগুড়ি সীমান্তে এই ধরনের যুদ্ধ বিমান মোতায়েন করার পেছনের কারণ কি? দেখুন, আপনার শিলিগুড়ি নেক বা চিকেন নেক, আমি দুপাশেই গিয়েছি। আপনার ওই পাশে আহ, নেপালের দুটি জেলা, সুনসারি এবং ঝাপাক, আর এই পাশে আমাদের পঞ্চগড় জেলা। তার মাঝখানে এই ন্যারো করিডোরটা, এবং এটা স্ট্র্যাটেজিক্যালি নানান কারণে ইম্পর্টেন্ট। এখন সেখানে আপনার সেই বিষয়টি মাথায় রেখে, বিশেষ করে বাংলাদেশ সীমান্তে ভারত কয়েকটি যুদ্ধ বিমান নিয়ে এসেছে। রাফায়েল জেট নিয়ে তারা উপস্থিত এবং মহড়া দিচ্ছে। কথা বলা হচ্ছে যে ভারত পাকিস্তানের সাথে হেরে এখন বাংলাদেশের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কারণ বাংলাদেশ লালমনিরহাটে একটি বিমান ঘাঁটি করার কথা বলতেছে এবং সেটার কার্যক্রম শুরু হয়েছে। এই কারণে ভারত এটা শুরু করেছে। তো এই বিমান ঘাঁটি ভারত আসলে কেন সীমান্তে এই অস্ত্র এনেছে, ভারী অস্ত্র, বাংলাদেশে হামলা করবে কিনা? তো দর্শক, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন ডক্টর কলিমুল্লাহ। চলুন আমরা তার আলোচনা শুনি। দেশে প্রাসঙ্গিক হয়ে উঠছে, আবারও রাজনীতিতেও প্রাসঙ্গিক, তারাই এক প্রসঙ্গ হয়ে উঠছে আমাদের আলোচনার মধ্যে। প্রিয় দর্শক, এই সবকিছু নিয়েই পাশাপাশি আমরা দ্বিতীয় সেগমেন্টে আরেকটি বিষয় নিয়ে আলাপ করবো। সেটি হলো যে আহ সামনে নির্বাচন। নির্বাচনটি আসলে কবে নাগাদ হওয়া উচিত? পাশাপাশি আজকে মির্জা আব্বাস, বিএনপির শীর্ষ একজন নেতা, তিনি বলেছেন যে নির্বাচন যদি ডিসেম্বরে না হয় তাহলে আর কখনোই নির্বাচন হবে না। কেন তিনি এমনটি মনে করলেন? আসলে কি ডিসেম্বরে নির্বাচন হতে হবে, নাকি জুনে নির্বাচন হলেও কোনো সমস্যা নাই? এটিকে আমরা কিভাবে দেখি, এসব নিয়ে আজকে কথা বলবেন। আমাদের সাথে রয়েছে তিনজন সম্মানিত অতিথি। জনাব আহ ডক্টর অধ্যাপক হাসান করিমুল্লাহ, আম, তিনি চেয়ারম্যান জনিপব আছেন। আহ, অধ্যাপক আহ, মোহাম্মদ হাসানাত আলী, তিনি ভিসি নওগাঁ বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন অধ্যাপক ফরাজ হোসেন, তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। আমি শুরু করতে চাই জনাব ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছে শুরু করতে চাই। আপনি একটু দয়া করে বলবেন যে হঠাৎ করে ভারতীয় যে S-400 এবং রাফায়েল যুদ্ধ বিমান আমাদের কাছাকাছি, সীমান্তের কাছাকাছি মোতায়েন করবার কারণ কি? একটু আনমিউট করবেন। এবং তারেক রহমানকে হত্যা করবার হঠাৎ করে প্রয়োজনীয়তা কেন তারা অনুভব করে? এমন দুঃসাহস তারা কিভাবে নিল? আমাদের যে গ্রেপ্তার করা হয়েছে আবু সেই সুব্রত বাইনকে, মোল্লা মাসুদকে, তাদের স্বীকারোক্তি অনুযায়ী কথাটা বলবেন জনাব ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। ধন্যবাদ। দেখুন, সুব্রত বাইন যেই এলাকার, তার রুটস যেখানে, সেখানে আমি আহ, কিছুদিন ছিলাম, এবং আহ, খুবই ডেলিকেট একটি জায়গা। গৌর নদী, গৌর নদী থেকে আগৈলঝরা, আগৈলঝরা থেকে আপনার জবের পার। জবের পার দুটি কারণে বিখ্যাত। একটি চার্চ অফ বাংলাদেশ, খালের এক পাশে, আরেক পাশে ওহিদ সাধুর আখড়া। ওহিদুর রহমান, তিনি আহ বিয়ের পরে তার কি ভাবান্তর হলো, তিনি সাধু হয়ে গেলেন। তার নববিবাহিতা স্ত্রী নানান ভাবে তাকে পার্সুয়েট করবার চেষ্টা করেছেন, কিন্তু তার মন গলাতে পারেননি। তিনি সাধু হয়ে এই সাধু রীতিতেই শেষ অব্দি আপনার ভবলীলা সাঙ্গ করেন। অর্থাৎ পদ্মাসনে বসে মৃত্যুবরণ করেন, এবং তাকে সেভাবেই সমাহিত করা হয়, এবং এই কারণে অনেকে ওই জায়গাটা দেখতে যান। এইরকম একটি অঞ্চলে আপনার সুব্রত বাইনের রুটস। এবং তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে যেটি জানা গেছে, যে তিনি ওই এলাকায় খুব একটা যাওয়া আসা করেন না, লোকজন তাকে চিনে না, এবং কোনো অসৎ ব্যক্তি হিসেবে তার কোনো রেকর্ড নেই ওই এলাকায়। এখন সারা দেশ কিন্তু তাকে চেনে শীর্ষ সন্ত্রাসী হিসেবে, এবং তার এই যে ধরা পড়াটা, এইটি এই সময় খুবই চাঞ্চল্য সৃষ্টি করেছে। সেই জন্য বিষয়টা খতিয়ে দেখা ভালো। এবং যেহেতু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এখন মাঠে, এবং সর্বশেষ যে অফিসার্স অ্যাড্রেস, সেখানে আমাদের মাননীয় সেনা প্রধান পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে কোনো অবস্থায় মত করতে দেবেন না, তারা কাউকে। ফলে এখানে আপনার এই যে আটক হওয়ার মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে, আমি সেটা মনে করি না। এর একেবারে আহ, সবকিছু প্রস এন্ড কন স্টাডি করে তারপর এর একটি বিহিত করা হবে
এটি, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এক। আর আপনার বিএনপির কর্ণধার এবং ভবিষ্যৎ যার হাতে, আমাদের তারেক রহমান, তিনি যেহেতু নিজ থেকে অনুরোধ করেছেন তাকে কেউ যাতে মহামহিম না বলে, তারপরে ভবিষ্যৎ বাংলাদেশ নানান রকমের বিশেষণ ব্যবহার না করে, সেজন্য তার আহ্বানে সাড়া দিয়ে আমি তার প্রতি কোনো স্যালুটেশন ব্যবহার করছি না। কিন্তু এটা তো ঠিক যে তার হাতেই বিএনপির ভবিষ্যৎ, আল্লাহ রাবুল আলমিন যদি সেভাবে লিখে রেখে থাকেন তার হাতে। তো সেই জন্য তাকে হত্যা করবার চেষ্টা বা সেরকমের কোনো ষড়যন্ত্র, এটি জাতীয় পরিসরে নয়, আমি আমার ধারণা একেবারে আন্তর্জাতিক পরিসর পর্যন্ত বিস্তৃত হওয়াটাই স্বাভাবিক, কারণ তিনি নিজেও আপনার ব্রিটেনের রাজধানী লন্ডনে এখন মানে পর্যন্ত এই ধরনের বসবাস করেন। সন্ত্রাসীদেরকে আসলে এই জামিন দিয়ে মানে বের করবার ক্ষেত্রে আসলে কাদের আহ, ইন্ধন অথবা কাদের হস্তক্ষেপ ছিল বলে মনে করেন, নাকি স্বাভাবিক পর্যায়ে তারা স্বাভাবিকভাবে তারা জেল থেকে বেরিয়ে গেছে? তারা তো দীর্ঘ আহ, পুরোপুরি দেখুন, যাবজ্জীবন কারাদণ্ডে এই ছিল। এই যে পট পরিবর্তনটা হলো এবং যে ধূম্রজাল, তার সুযোগ নিয়ে আপনি খেয়াল করে দেখেন, 5 থেকে 8 এই 3 দিন দেশে কোনো সরকার ছিল না। তো ফলে যত রকমের মানে অসম্ভব কাজ সবই কিন্তু সম্ভব হয়েছে এই সময়ের মধ্যে। হুম। জেলখানা থেকে বেরিয়ে রয়ের যাওয়া। বিষয়ে রয়ের বিষয়ে যে কথাটি বললো তার স্বীকারোক্তি অনুযায়ী এটিকে আপনি কতটা বিশ্বাস করেন? আসলে কি এরকম হওয়ার সম্ভাবনা কি আপনি উড়িয়ে দেন, নাকি আসলে এটা দেখুন, সত্য আপনার হিসেবে দেখেন? বেনিফিট অফ ডাউট আপনি যদি না দেন তাহলে কোনো বিশ্লেষণই দাঁড় করাতে পারবেন না। আবার কোনো অনুসন্ধানী আপনার একটা পরিণতি পাবে এমনটি মনে হয় না। মানে স্টাইলটা যেরকম, যে আপনাকে প্রথমে বেনিফিট অফ ডাউট দিতে হবে, গ্র্যাজুয়ালি আনফোল্ড করার জায়গায় যেতে হবে। হুম। আর আপনার RAW আপনার একটি নবীন সংগঠন কম্পেয়ার হুম। টু ISI। আমাদের হুম। এই অঞ্চলে সাবকন্টিনেন্টের সবচেয়ে পুরনো স্টেট উইদিন স্টেট অ্যাক্টর হচ্ছে আপনার ISI। এবং তাদের যে বিস্তৃতি, বিশ্বব্যাপী যে আপনার নেটওয়ার্ক এবং রিসোর্স, এমনকি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি পর্যন্ত তাদের ঈর্ষা করে থাকে বলে শোনা যায়। তো সেই জন্য আপনার সেই তুলনায় র RAW রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং, তাদের নানান রকমের সীমাবদ্ধতা আছে, নানান রকমের মুখরোচক গল্প আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাস্তবে তারা যে কতটুকু ডেলিভার করতে পারে, বাংলাদেশ ইজ দ্য বেস্ট এক্সাম্পল। মানে হুম। যদি তারা সেই রকম ইনভিনসিবল হতো, আপনার মোসাদের মতো বা আপনার KGB-র মতো বা CIA এর মতো, তাহলে হুম। আপনার এই অঞ্চলের চেহারাটা দাঁড়াতো অন্যরকম। পাকিস্তান বলে কোনো রাষ্ট্রই হয়তো থাকতো না বাই নাও। তো এক্স্যাক্টলি, হ্যাঁ। সেজন্য যা কিছু রটে তার কিছুটা হয়তো বটে, কিন্তু তার কার্যকারিতা সবটা বটে না, পরিপূর্ণভাবে সবটা এখনো আমি বটে না। মনে আমরা করি। যতটা খুব বিশাল আকারে দেখছি রকে, সেরকম পর্যায়ে তারা নিজেদেরকে নিতে পারেনি আজ পর্যন্ত। এটা আপনি প্রমাণ, এটা এটা বাংলাদেশ এটা বড় প্রমাণ, কারণ বাংলাদেশ ইতিমধ্যে নিজেদেরকে ভারত মুক্ত করতে সক্ষম হয়েছে। কিন্তু এখন নতুন করে যে আমি আগের প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হলো যে জনাব তারেক রহমান তো লন্ডনে থাকে, জি। আর জেলে ছিল সুব্রত পাইন। সে জেলে থাকা অবস্থাতে আসলে আপনি কি মনে করেন কিনা ওই পর্যন্ত এর সক্ষমতা ছিল তার সুব্রত পাইনের মতো লোককে কন্ট্রাক্ট দিয়ে বের করে, জেল থেকে বের করে লন্ডনে পাঠাবে, লন্ডনে তারেক রহমানকে হত্যা করবার মিশন ফুলফিল করবে, এরকম করার এইটি আমার কাছে মনে হয়েছে খুব কাঁচা একটা চিন্তা। কারণ হচ্ছে, যদি সেরকম মার্শিনারির প্রয়োজন হয় তো ব্রিটেন থেকেই তো ভাড়া করা যেতে পারে। আর এই ব্যাপারে তাদের তো মুন্সিয়ানা আছেই। তারা আপনার ইতিমধ্যে আপনার কানাডায় কিছু কাণ্ড ঘটিয়েছেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত, যেটা নিয়ে অজিত দোভাল মহোদয় ভালো রকমের নাকানি চুবানি খেয়েছেন ইতিমধ্যে আন্তর্জাতিক ভাবে, আমরা যতটুকু শুনেছি বা জানি। তো সুতরাং তার পুনরাবৃত্তি একেবারে রাজার দেশে করতে যাবেন, এটা আমি মনে করি না। আফটারঅল লন্ডন এবং ব্রিটেন ইজ দা দে আর দ্য হেড অফ দ্য কমনওয়েলথ, আমাদের সিট অফ কমনওয়েলথ। রাজা পরাধিকার বলে হেড অফ কমনওয়েলথ। তো সেরকম একটি জায়গায় যাদের কাছ থেকে গণতন্ত্র শেখা হয়েছে, যাদের কাছ থেকে স্বাধীনতা লাভ করা হয়েছে, সেই জায়গায় ভারত এই রকমের হঠকারী কাজ করবে, সেটা আমার বিশ্বাস হয় না।
তার মানে এই ন্যারেটিভটাও আপনি শতভাগ বিশ্বাস করতে পারছেন না পাশাপাশি। আহ, আচ্ছা, তাহলে আমরা যেতে চাই একটু আরেকটি, যেটি প্রশ্ন আমাদের করেছে, আমি করেছি শুরুতে, সেটি হলো যে এই যে ভারত হঠাৎ করে আমাদের সীমান্তে, শিলিগুড়ি সীমান্তে এই ধরনের যুদ্ধ বিমান মোতায়েন করার পেছনের কারণ কি? দেখুন, আপনার শিলিগুড়ি নেক বা চিকেন নেক, আমি দুপাশেই গিয়েছি। আপনার ওই পাশে আহ, নেপালের দুটি জেলা, সুনসারি এবং ঝাপাক, আর এই পাশে আমাদের পঞ্চগড় জেলা, তার মাঝখানে এই ন্যারো করিডোরটা। এবং এটা স্ট্র্যাটেজিক্যালি নানান কারণে ইম্পর্টেন্ট। এখন সেখানে আপনার সেই বিষয়টি মাথায় রেখে, বিশেষ করে চায়নার সঙ্গে যে স্ক্যারমিশটা হয়েছিল সেই 60-এর দশকে, সেটি মাথায় রেখে, এবং আপনার এই নকশালবাড়ি আন্দোলন, সেই লিগেসিটা মাথায় রেখে, এবং সেই সঙ্গে আপনার এই যে ডোকলাম, আহ হুম। সেই বিষয়টা মাথায় রেখে ভারতীয়রা এখানে দুটি বিমান ঘাঁটি আহ, হুম। তারা স্ট্যাবলিশ করেছে। একটি হচ্ছে হাসিমারা, আর একটি হচ্ছে বাগডোগরা। এখন এখানে স্বভাবতই তারা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স বিবেচনা করে এখানে হুম। রাফায়েল, যে অত্যাধুনিক ফ্রেঞ্চ বিল্ড যুদ্ধ বিমান এবং যথেষ্ট দামি সেই বিমান তারা মোতায়েন রেখেছে। আর এর পাশাপাশি S-400, যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব আধুনিক এবং ইনভিনসিবল রাশিয়ান মেড, সেগুলো তারা সেখানে মোতায়েন রেখেছে। কারণ তাদের জন্য এটি হচ্ছে জীবন মরণ সংকটের মতো একটা বিষয়। যদি শিলিগুড়ি নেক কে ওভাররান করতে পারে, তো এবার মেবি নেপাল হতে পারে, বাংলাদেশ হতে পারে, চায়না হতে হুম। পারে, জাস্ট থিওরিটিক্যাল ওয়ার গেম পার্সপেক্টিভে বললাম, তাহলে কিন্তু ভারত দ্বিখণ্ডিত হয়ে যাবে। তখন ভারতের প্রয়োজন পড়বে বাংলাদেশের ওপর দিয়ে আপনার তার উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোতে আপনার যোগাযোগ এবং লজিস্টিক্স পৌঁছে দেয়া, অন্য কোনো মাধ্যম বা উপায় তাদের থাকবে না। তো ফলে আহ, তারা দে ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং টু প্রোটেক্ট শিলগুড়ি নেই, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তার মানে কি বাংলাদেশকে টার্গেট করে এবং বাংলাদেশের ভিতরে তাদের যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন, এবং বাংলাদেশকে নিয়েই তাদের ভবিষ্যৎ কোনো একটা পরিকল্পনার প্রেক্ষিতেই কি এই ধরনের মোতায়েন করা হয়েছে বলে আপনি মনে করছেন? দেখুন, আপনার যেহেতু এই সম্ভাবনাগুলো আপনার ধূলিসাৎ হয়ে গেছে, এই রেল যোগাযোগ থেকে শুরু করে আপনার নৌ করিডোর থেকে শুরু করে সবকিছু কিন্তু এখন অতীত ইতিহাসের অংশ, আপনার হুম। ধূসর কোনোটাই স্মৃতি বলতে পারেনি এ পর্যন্ত। হুম। হয়নি। সেই কারণে যা আছে মানে শেখ সেইটাকে হাসিনার কিভাবে আমল, প্রোটেক্ট তাদের করা বন্ধু, যায়। তাদের বন্ধুর আমলেও করতে পারেনি যেটা এটা এই আমলে করতে পারবে বলে মনে করেন আপনি? ডেফিনেটলি না। কারণ হচ্ছে সেই ধরুন সহায়ক পরিবেশও নেই, সেই রকমের মাইন্ডসেট সম্পন্ন আপনার শাসক গোষ্ঠীও নেই, এবং পানি কিন্তু অনেক দূর গড়িয়েছে, এবং আহ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাইডেন প্রশাসন তারাও কিন্তু সেখানে নেই। তো সুতরাং সেই জন্যে আপনার দিস ইজ নট দ্য রাইট টাইম। এখন হচ্ছে আপনার ভাটারটা জোয়ারের সময় নয়, এটা অবশ্যই তারা বিবেচনায় রাখেন। এবং সে কারণেই সম্ভবত এই সাজ প্রস্তুতিমূলক আহ, যেটাকে আমরা বলি ডেটারেন্ট প্রিপারেশন, সেটি তারা সেখানে মজুদ করেছেন। প্রায় আপনার 36 সেনা নামিয়ে, প্যারাট্রুপার নামিয়ে, আপনার নানান রকমের ওয়ার গেম এক্সারসাইজ, এগুলো তারা নিয়মিত করে যাচ্ছেন। তারপর আমাদের যে বর্ডার ম্যানেজমেন্ট, সেটাও কিন্তু হিসাবে নিতে হবে। এখন যেহেতু আমাদের বর্ডারকে বলা হয়ে থাকে পোরাস বর্ডার, এবং স্যার সিরিল রেডক্লিফের কারণে এই বর্ডার ইনহারেন্টলি পোরাস, সেই জন্যে ভারতের ইসরায়েলি মডেল গ্রহণ করতে হয়েছে আপনার বর্ডার ম্যানেজমেন্ট উইথ রেফারেন্স টু বাংলাদেশ। এই নিরীক্ষে তারা কাঁটাতারের বেড়া, ওয়াচ টাওয়ার, সেগুলো আপনার নির্মাণ করেই ক্ষান্ত হননি। তারা কিন্তু বর্ডার রোড নেটওয়ার্ক তারা স্ট্যাবলিশ করেছেন ইতিমধ্যে। হুম। এবং আপনার এখানে
ইসরায়েলের সহায়তায় 24 আওয়ার ভিজিলের ব্যবস্থাও করেছেন, অন্তত বাংলাদেশ সীমান্ত। আপনার সেই নিরিখে ইসরায়েল ভারতকে, তাদের বন্ধু, ভারতকে সহায়তা করার জন্য কলকাতায় 3 দিনের মেকশিফট কনসুলেটও স্থাপন করেছেন, যাতে দিল্লির আওরঙ্গজেব রোডে অবস্থিত তাদের যে $5 মিলিয়ন খরচ করা যে আপনার আউটপোস্ট আছে, সেখান থেকে নিয়মিতভাবে প্রতি সপ্তাহে আপনার মিলিটারি অ্যাডভাইজাররা আসতে পারেন এবং আমাদের এই অঞ্চলের বর্ডার, বিশেষ করে আপনার শিলিগুড়ির নেক, তারা তাদের ভিজিলের মধ্যে সার্বক্ষণিক রাখতে পারেন। ইসরায়েলের যে সর্বাধুনিক প্রযুক্তি, সেগুলো তারা এখানে ব্যবহার করতে সক্ষম হন। জি। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছ থেকে আমি এই বিষয়টি, আপনার এই ন্যারেটিভটি নিলাম। নিয়ে একই ভাবে প্রশ্নটি আমি করতে চাই, দুটি প্রশ্ন করতে চাই জনাব অধ্যাপক ফরহাদ হোসেন আপনার কাছে। তারেক রহমানকে হত্যা করবার যে মিশন নিয়ে র নেমেছে, সেটি কি ব্যর্থ হলো আদতে? আপনি এটা কতটুকু বিশ্বাস করেন? এটির প্রেক্ষিতটাকে কতটুকু আপনি বাস্তব বলে মনে করেন? পাশাপাশি S-400 আর রাফায়েল একই সূত্র কি গাথা? ধন্যবাদ সাগর ভাই, খুবই গুরুত্বপূর্ণ এবং মজার প্রশ্ন। প্রথমত হলো, আমি যেটা বলতে চাই, আপনাকে ধন্যবাদ যে আপনি একটি গুরুত্বপূর্ণ টক শোতে আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর কলিমুল্লাহ আছেন, এবং আমার বিশিষ্ট বন্ধু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উনিও আছেন। ওনাকে আবারও মোবারকবাদ এবং কনগ্রাচুলেশন জানাচ্ছি, উনি উপাচার্য হয়েছেন। তো আমি যে জিনিসটা বলবো যে দেখুন, রয়ের প্রচার বেশি, কাজ কম। এটা এখানে প্রফেসর আমার স্যার ডক্টর কলিমুল্লাহ এটা একটা ইঙ্গিত দিয়ে গেছেন। রয়ের আসলে প্রচারটা বেশি, কিন্তু কাজটা কম। আর তারেক জিয়াকে হত্যা করার জন্য সুব্রত বাইন নামে একটি লোককে, যে একটা টেররিস্ট, এবং সারা ঢাকা শহরে তাকে এইভাবেই চেনে, তাকে তারা নিয়োগ দিবে, এটা যারা সুস্থ মাথার মানুষ, যারা রাজনীতি বুঝেন এবং এইসব পলিটিক্যাল কিলিং সম্পর্কে যাদের একটা ধারণা আছে, তারা কখনই এটা বিশ্বাসযোগ্য মনে করবে না। সুতরাং এইটা আজকে সবচেয়ে বড় কথা কি জানেন সাগর ভাই? বড় কথা হলো যে আপনার গত 2 বছর যাবতই অনেক রিউমার ছড়ছে চারিদিকে, মানে খবরের চেয়ে বেখবর প্রচুর, এবং এইটা আমাদেরকে খুব ভালো অবস্থায় রাখছে না, বিভিন্ন এপিসোডের জন্ম দিচ্ছে এবং জনমানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করছে, এবং কিছু কিছু লোক এই অস্থিরতা তৈরি করে ফায়দা লোটে। এই যে বিভিন্ন চ্যানেল বের হয়েছে, ইউটিউব বলেন বা ফেসবুকে বিভিন্নভাবে যারা কি লাইভ টাইপ এগুলোর মানে মানে এক ধরনের কাজ করেন আমাদের দেশে দেখলাম, তারা এগুলোকে নিয়ে খুব মজা পান। তারা কিন্তু দে আর নট মেনটেনিং any sort of quality to কিন্তু take এটা in এটা তো giving এটা তো পুলিশ, information and এটা তো taking পুলিশের পক্ষ থেকে information. বলা হচ্ছে, জনাব অধ্যাপক ফরহাদ, পুলিশের পক্ষ থেকে তাকে ইন্টারোগেট করা হয়েছে, সেখানে সে স্বীকার করেছে, সেই জায়গা থেকে এগুলি বলা হচ্ছে এবং গণমাধ্যমে। পুলিশকে আমি মনে করি তারেক জিয়া is now the Tariq Zia is the supreme leader of the one of the biggest political parties of Bangladesh, and হুম, he is holding a very important position in the party. He is the head of the party. হুম, এগুলো পুলিশ ভালোভাবে তাকে ইন্টারোগেট করতে বলেন, পুলিশকে বলা উচিত, পুলিশ যেন, সো দ্যাট পুলিশ কুড ইন্টারোগেট হিম ভেরি প্রপারলি। তাহলে আমাদের তারেক রহমান সাহেব তার একটা ফিউচারও আছে। আপনি আমাদের কলিমুল্লাহ স্যার বলে গেছেন যে ইলেকশন হলে, আজকে ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে, কালকে হলেও হবে, 5 বছর পরে হলেও বিএনপি যে ক্ষমতায় আসবে, এতে কোনো আমার ব্যক্তিগতভাবে কোনো কনফিউশন নাই। তো যদি বিএনপি ক্ষমতায় আসে, ইট ইজ শিওর এন্ড সার্টেন দ্যাট তারেক রহমান উইল বি দ্য প্রাইম মিনিস্টার। এই হুম, ধরনের একটা উঁচু লেভেলের, এত উঁচু পর্যায়ের নেতাকে, যিনি প্রবাসে আছেন, তাকে তার জীবন নাশের জন্য একটা হুম, এই এই যে একটা সন্ত্রাসীকে কেউ নিয়োগ করবে, নিয়োগ করবে, আমার ঠিক বিশ্বাস হয় না। যদিও রয়ের কাজ খুব ম্যাচিওর, তা না। রয়ের কাজ যারা করেছে আপনার বাংলাদেশে, তারা তো আমরা অনেকেই হয়তো, আমাদের কলিমুল্লাহ স্যার জানেন, এখানে চন্দন নন্দী নামে একজন সাংবাদিক আছেন ভারতের, তার পিতাও রয়ের অ্যাসাইনমেন্টে আপনার বাংলাদেশে ভারতের যে হাই কমিশনে কর্মরত ছিলেন। হুম, সুতরাং যে খুব একটা বেশি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের
কোনো আপনার আমি মনে করি না যে কোনো এজেন্সি মানে সিক্রেট এজেন্সি টু কালেক্ট ইন্টেলিজেন্স, আমার সেটা কখনোই মনে হয়নি। তো সুতরাং আমি মনে করি it need further investigation to find out the proper cause, what is exactly happening or happened behind this sort of report। এটা আমাদের জানতে হবে। আমি এটাকে গুরুত্ব দিচ্ছি না। আপনি শতভাগ আমি এটাকে যেটাকে গুরুত্ব আহ, দেই আমি যেটাকে গুরুত্ব দেই হুম, যে জনাব তারেক রহমান এখনো বিদেশে আছেন। আমি হুম। মনে করি উনি যেদিন এসে বাংলাদেশে পদার্পণ করবেন সেই দিনই হবে প্রকৃত অর্থে এই দেশে বিএনপির শক্তিশালী রাজনীতি। অন্যথায় বিএনপির অবস্থান আমি মনে করি এখনো শক্তিশালী পর্যায়ে যেতে পারছে না। বিকজ সবচেয়ে বড় কথা, ওনাদের যে সুপ্রিম লিডার, বিএনপির সুপ্রিম লিডার তো লন্ডনে আছেন। একটা জিনিস কিন্তু সত্যি যে গ্রাউন্ড লেভেলে যদি সর্বোচ্চ নেতার অবস্থান না থাকে তাহলে কিন্তু তার যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল কিন্তু শক্তি পায় না, উৎসাহ পায় না, উদ্দীপনা পায় না। তো আমি জানি না কি হয়েছে। আমি মনে করি যে অন্তত ডেমোক্রেটিক প্রসেসকে কন্টিনিউ করানোর জন্য অন্তত জনাব তারেক রহমানের চলে আসা উচিত। উনি যদি 5ই আগস্ট যে সরকার পরিবর্তন হয়েছে এর এক সপ্তাহের মধ্যে উনি দেশে আসলে আমি যেটা মনে করি খুব ভালো আমি হতো। তো মনে করি It ওনার would have নেতা been কর্মীরা done ওনার well। কর্মীরা আমি বিশেষ জানি না, করে এটা আমি আমার ব্যক্তিগত মতামত। হুম, হুম। না, ওনার কর্মীরা অনেকে মনে করে যে ওনার জন্য এখনো বাংলাদেশ প্রস্তুত নয়, উনি নিরাপদ নন, এমন একটা নিরাপদ যুক্তি তারা তাইলে করে এত থাকে। বড় বিএনপির এত বড় দল, ওনারা কি এই জনাব তারেক রহমানকে নিরাপত্তা দিতে পারেন না? আমি তো মনে করি পারেন। হুম। BNP has got the every capability to ensure the security to their supreme leader, Mr. Tarek Rahman। আমি এটা বিশ্বাস করি বিএনপির সেই ক্ষমতা আছে। তাদের যেই কর্মীরা এই কথা বলেন আমি মনে করি না তাদের কথাটা সঠিক, আমি তাদের সাথে একমত না। আর যেটা বললেন ভারতের যে শিলিগুড়ি চিকেন স্ন্যাক, এটা খুব বহুল আলোচিত সেন্সিটিভ পয়েন্ট কানেক্টিভিটি। এটা ভারতের, ভারত সবসময় খুব স্পর্শকাতর অবস্থায় থাকে এই শিলিগুড়ির চিকেন নেক, মুরগির গলা। এটার স্পেস হলো 20 থেকে 22 কিলোমিটার। তো সেখানে এইটা দিয়েই একমাত্র সেভেন সিস্টারের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ। সমস্যাটা কি জানেন, যে ভারতের যে কি পররাষ্ট্র নীতি, বিশেষ করে বর্তমান নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী আছেন, নরেন্দ্র মোদী মহোদয় যে পররাষ্ট্রনীতি অবলম্বন করছেন এটা ফ্রেন্ডলি, মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা এক্সটার্নাল রিলেশন না, পররাষ্ট্রনীতি না। যার ফলে আপনার ভারতের প্রতিবেশী কোনো রাষ্ট্রের সঙ্গে ভারতের যে সম্পর্কটা ঠিক মানে এটা গুড জেস্টারের পর্যায়ে আসছে না বা নাই, সোজা কথা। তো এই অবস্থায় ভারত ধরেন আপনার রাশিয়ান বিমান যে 400 আপনার জেটস আছে, তারপর রাফায়েল আছে, তারপরে শুনলাম যে আরোহীবিহীন আপনার হুম। এয়ারক্রাফট আছে যেগুলো দেখা যাবে না বা আকাশপথে চলে আরোহীবিহীন। এটা হলো ইন্টেলিজেন্স আপনার কালেকশন করার জন্য সার্ভিলেন্স সার্ভিলেন্স ভেহিক্যাল, আরোহী থাকবে না, এটার উপর আকাশের উপর দিয়ে চক্কর দিবে, কোনো আরোহী নাই, কোথায় কি আছে এগুলো করবে। All the measures, protective and security measures are being taken by India only to protect Siliguri chicken snack। কিন্তু আমার কথা হলো কি জানেন, যে ভারত যদি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ক্রেডিবল পররাষ্ট্রনীতি বজায় রাখে তাহলে তো এগুলোর দরকার হয় না। আর যতই করুক এইগুলো তো একটা ধরেন কানচুলকানির মতো। এটা কেন করা হচ্ছে বলেন? এই কানচুলকানি না দিলে হয় না? শিলিগুড়ির উপর যদি এক্সট্রা মিলিটারি এস্টাবলিশমেন্ট তৈরি করা হয়, তারা এখানে একটা সেমি এয়ারবেস তৈরি করে ফেলছে, এয়ারফোর্স ডিপ্লয় করেছে, তারা অত্যন্ত আধুনিক যুদ্ধ বিমান এখানে ডিপ্লয় করেছে। তারা পাল্টা একটা যুক্তি দেখায় যে রংপুরের লালমনিরহাটে চায়না একটা এয়ারবেস তৈরি করছে। তো চায়না এয়ারবেস তৈরি করলে আপনাদের শিলিগুড়িতে এয়ারবেস তৈরি করতে হবে কি কারণ? আর তারা বাংলাদেশের কোনো কিছু হলেই বাংলাদেশে, এখন বাংলাদেশ যদি চায়নার সাথে একটা এয়ারফোর্স ট্রিটিতে যায়, এটা তো বাংলাদেশ ইজ এন ইন্ডিপেন্ডেন্ট সভরেন কান্ট্রি। তো ইন্ডিয়ার তো আমাদের সভরেনিটির প্রতি তাদের একটা শ্রদ্ধা থাকতে হবে। বাংলাদেশের ইলেকশন কবে হবে, এটা কি ডিসেম্বরে হবে না জুনে হবে না 5 বছর পরে হবে, এই নিয়ে দেখি ইন্ডিয়ার
বিভিন্ন চ্যানেলের মাথা ব্যথা, একেবারে ঘুম হচ্ছে না। আমি এটার কারণ বুঝতে পারছি না। ইন্ডিয়া কে? আমরা তো ইন্ডিয়ার ইন্ডিয়া ইলেকশন কে? নিয়ে এত ইন্ডিয়া, মাথা ব্যথা নেই আমাদের। আমরা আমরা আমাদের কয়টা আমাদের দেশ, জেলায় আমাদের দেশেই আমাদের তো নির্বাচন কবে হবে এ নিয়ে আমরা নিজেরাই তো ফাইট করছি, কিন্তু ইন্ডিয়া বলবার আমরা কে উই কথা? আর ফাইটিং, we are endeavoring exactly to have the fixed date for election। তাহলে হুম। ইন্ডিয়া এত কনসার্ন ফিল করে কেন? হো আমার কথা হলো যার হো বাড়ির ইজ বিয়ে, ইন্ডিয়া? ইন্ডিয়া কে হ্যাঁ ফর বাংলাদেশ? কেন এটা ডেফিনেটলি হলো না? আমি যেটা বলতে চাচ্ছি, হু ইজ ইন্ডিয়া? বাংলাদেশ ইজ an independent sovereign country. India must have the honor to the sovereignty of the country like Bangladesh। এখানে তারা তো এটা, এখানে কনসার্ন ফিল করার কিছু নাই। আমরা কি করি? আমরাই তো উই আর টেকিং কনসার্ন অ্যাবাউট ইলেকশন আওয়ারসেলফ। তো এখানে ইন্ডিয়া কেন এত মাথা ব্যথা আমি তো ঠিক বুঝতে পারছি না। এখন যেটা বলছি যে শিলিগুড়িতে যে আনইউজুয়াল আপনার সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করছে বা এয়ারফোর্স বা ল্যান্ড ফোর্স এক্সেট্রা এক্সেট্রা, এটাতে কিন্তু আমাদেরকে শুধু কান চুলকানি দিচ্ছে না, দিচ্ছে চায়নাকেও। তো ইন্ডিয়া হ্যাজ গট এ ভেরি bitter experience in 1962, you know। তো ইন্ডিয়া এটা ভুলে যায় কেন? এই যে জওহরলাল নেহরু অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন, অত্যন্ত মেধাবী এবং দূরদর্শী বিচক্ষণ। তারপরেও তো 59 উনি যখন তিবেতের নেতা, ধর্মীয় নেতা, হ্যাঁ আধ্যাত্মিক নেতা দালাই লামাকে যখন খুশ আমদেদ জানিয়ে আপনার হুম। তিবেটের বর্ডার থেকে নিজে গিয়ে রিসিভ করে নিয়ে আসলেন, পরিণতিতে কি ঘটলো? 59 অর্থাৎ 59 সালে এই কাজ করলেন, 62 সালে চায়না ঝড়ের মতো আক্রমণ করলো ভারতকে। এবং ভারতের ডিফেন্স মিনিস্টার ইভেন ক্রিস্টো মেননও জানতেন না এই ধরনের ফায়ার সেটা চায়না থেকে আসবে। পরিণাম কি হলো? 7 দিনের মধ্যে অরুণাচলে বসে গেল চাইনিজ সৈন্য এসে, এবং একবারে নিয়ে গেল আকসাই চীন। তো সুতরাং এইভাবে যদি মানে শিলিগুড়িতে আপনার যদি এত আনইউজুয়াল ডিপ্লয়মেন্ট চলে, সিকিউরিটি ডিপ্লয়মেন্ট বা এয়ারফোর্স, ল্যান্ড ফোর্স ইত্যাদি ইত্যাদি, এটা চায়নার জন্য হবে একটা কনস্ট্যান্ট ইরিটেশন। হুম। চায়না এটা কখনই ভালোভাবে নিবে না। এবং চায়না যদি কোনো রিয়াকশন দেখায়, এবং হুম। এটা যদি মিলিটারি রিয়াকশন হয় বা এনি কাইন্ড অফ মিলিটারি স্ট্রাইক, লিমিটেড ও লার্জ স্কেল, আমি মনে করি ইন্ডিয়ার সেই ক্ষমতা নাই এটাকে গ্রাউন্ড লেভেলে থেকে ডিফেন্ড করা। সুতরাং এই ধরনের এটা আগুন নিয়ে খেলা হচ্ছে, এবং এই যদি কোনো ধরনের এসকালেশন হয়ে যায়, আর্মস স্কিরমিশেস উইথ সিরিয়াস এসকালেশন, এইটা আপনার করবে সাউথ এশিয়ান সিচুয়েশনকে, পলিটিক্যাল, ইকোনমিক এবং জিওপলিটিক্যাল ম্যাটারকে অস্থির করে তুলবে। তখন দেখবেন একেবারে মহাশক্তি, পৃথিবীর মহাশক্তি কিন্তু তখন বসে আঙ্গুল চুষবে না। ওইখানে একজন বসে আছেন, তিনি আধা হিটলার, উনি কিন্তু হঠাৎ করে একটা মন্তব্য করে বসবেন, আপনি যে দেশে আছেন সাগর ভাই তার পাশের দেশটা যে হুম। মহামহিম, হ্যাঁ রাষ্ট্রের যে মহামহিম, উনি কিন্তু আধা হিটলার, উনি যে পুরা হিটলার হবেন না, এই হুম। সম্পর্কে কে কমেন্ট করতে পারে বলেন? সুতরাং হোয়াট ইন্ডিয়া ইজ ডুইং, ইট ইজ জাস্ট লাইক প্লেইং উইথ ফায়ার ইন হার হ্যান্ড। আমি আশা করি এখানে শেষ করি, আপনি হাসনাত ভাইয়ের কাছ থেকে অপিনিয়ন নেন। জি, জি, ধন্যবাদ। স্ট্রেইট, একদম স্ট্রেইট কমেন্ট। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করব আজকে তিনজন যেহেতু আছে, আপনাদেরকে যুক্ত করে আপনাদের মতামত বা আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। আপনার প্রস্তুতি নিন, ইউটিউবের কমেন্ট বক্সে এবং ফেসবুকের কমেন্ট বক্সে আমি যুক্ত হবার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটি ধরে আপনারা আমার সাথে যুক্ত হয়ে কিছু প্রশ্ন করতে পারেন। অধ্যাপক ডক্টর হাসনাত আলী, প্লিজ। ধন্যবাদ সাগর ভাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর কলিমুল্লাহ স্যার, আমার বন্ধু ফরাদ ভাই, অনেকদিন পরে দেখা। আমরা জুলাই বিপ্লবের আগে নিয়মিতই আপনার সাথে কথা বলতাম। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা হচ্ছে তার আগে সাগর ভাই একটা বিষয়গুলো আমি বিয়োগান্তক একটি ঘটনার অবতারণা করতে চাই। আজকে যখন তারেক রহমানকে হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের স্বীকারোক্তিতে তারেক রহমানকে হত্যা করার জন্য তারা নিয়োজিত হয়েছে র কর্তৃক। ঠিক আজ থেকে 44 বছর আগে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল চিটাগাং সার্কিট হাউসে। আমি আজকের এই দিনে যা প্রফেসর হাসনাত ভারতের আলী। চোখে হুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ভারতের চোখে চোখ রেখে কথা বলতেন। হুম। তিনি কিন্তু প্রথম বলেছিলেন যে বিদেশে আমাদের কোনো
মানে প্রভু নেই, আমাদের বন্ধু আছে। উনি কিন্তু ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে উনি সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। উনি কিন্তু আমাদের যে পদ্মা নদীর উপরে পাল্টা ফারাক্কা তৈরি করার জন্য বলেছিলেন, তিস্তা ব্যারেজ তৈরি করার জন্য বলেছিলেন। আজকে এতদিন পরে যখন তাদের সাজানো প্রশাসন তছনছ হয়ে গেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, এরকম একটি সময়ে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, বরং যে গুরুতর অভিযোগটি উত্থাপিত হয়েছে, আমার দেশপ্রেমিক সেনাবাহিনী, এই সুব্রত বাহিনী যে একজন টেরোরিস্ট এবং সুব্রত বাহিনী যে কিলার, এটা তো সবাই জানে। তো এই ধরনের অভিযোগকে একেবারে উড়িয়ে না দিয়ে, আমরা আরেকটা জিনিস কিন্তু একটু জনাব প্রফেসর হাসান আদিল আপনাকে একটু মনে করিয়ে দিচ্ছি এবং দর্শকদেরকেও একটু ধরিয়ে দিচ্ছি। সুব্রত বাইনকে কিন্তু বর্তমান সরকার বা ডক্টর ইউনূস সরকার কিন্তু এমন ইয়ে করেনি, মানে সুব্রত বাইনের পরিকল্পনাটা শুধুমাত্র এই সরকারের আমলে করেছে ব্যাপারটা তা নয়। সুব্রত পাইনকে ঠিক করেছে শেখ হাসিনার আমলে, এবং তার পরিকল্পনাটা যুগান্ত করে শেখ হাসিনার আমলে। এমন এমনটাই আমি দেখলাম গণমাধ্যমে এমনটাই হয়েছে। এবং না সাগর ভাই, সেখানকার সাগর ভাই, ব্রিটেনে থাকা আমাদের বাংলাদেশি হাই কমিশনার সহকারে সেখানে যুক্ত ছিলেন এই পরিকল্পনার মধ্যে, এমনটাই স্বীকার করেছে। না সাগর ভাই, আমি তো সে কথাটাই বলছি যে আমাদের দুর্ভাগ্য যে যার পিতা দেশের স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার ঘোষণা দিয়ে গোটা জাতিকে উদ্বুদ্ধ করলেন, অস্ত্র হাতে লড়াই করলেন, তাকে তো আজকের দিনে হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ডের এই 44 বছর পরে আজকে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে যে তার সন্তান, যিনি তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করছেন একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করছেন, তার উপর কি নির্যাতন হয়ে গেছে আমরা সবাই জানি। তার এই হত্যা প্রচেষ্টার সাথে কে জড়িত, কারা নিয়োগ করেছে, এটি হালকা করে দেখার কোনো সুযোগ নেই সাগর ভাই। এটা খুব হুম। গুরুত্বের সাথে দেখা দরকার। এবং ইনক্লুসিভ ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কিন্তু চমৎকার তারা কাজ করতে পারে। অতএব হুম। এবং আমার দেশের, এবং তারেক রহমান শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান নয়, তিনি সেনা প্রধানের সন্তান, তিনি কিন্তু এই সেনা পরিবারের সন্তান। অতএব তাদের পরিবারের একজন সন্তান, হুম। তার নিরাপত্তা এবং তার হত্যার যে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে, সেটা নির্মোহ নিরপেক্ষ তদন্ত করে যদি সত্যিই যদি শেখ হাসিনা করুক, করুক, যেটাই করুক না কেন, সেটি তড়িৎ ব্যবস্থা সরকার নেবে, সেটা বোধহয় দেশবাসী প্রত্যাশা করে। ঠিক একইভাবে যিনি যে দেশে অবস্থান করছেন তারেক রহমান, সেই দেশে ওনার নিরাপত্তা ব্যবস্থাটাকে জোরদার করবে। এটি বাংলাদেশ সরকার যেন অফিসিয়ালি সেই দেশের রাষ্ট্রকে বা ব্রিটেনের রাষ্ট্রকে যেন অনুরোধ করেন, সেটা আমি আজকের দিনে আমি অনুরোধ করছি। যে তার ওই যে কলিমুল্লাহ স্যার যিনি বলছিলেন, ফরাদ ভাই বলছেন যে আজকে যদি নির্বাচন হয় উনি প্রধানমন্ত্রী হবেন, কালকে নির্বাচন হলে প্রধানমন্ত্রী হবেন, বা যেদিনে নির্বাচন হোক না কেন, যদি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে যদি একটি নির্বাচন হয়, তাহলে তিনি প্রধানমন্ত্রী হবেন। সেই প্রধানমন্ত্রী হওয়ার আগেই যদি তার বিরুদ্ধে এ ধরনের হত্যা প্রচেষ্টা যদি হয়, সেটি একেবারে হালকাভাবে আমি দেখার কোনো কারণ দেখছি না। এবং শুধু তো এখানেই নয়, ওয়ান লেভেলের সরকারকেও তার ছোট ভাই কোকোকে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ আছে। তারেক রহমানের প্রতি কি নিদারুণ নির্যাতন করেছে, পঙ্গুত্ব বরণ করেছেন, দীর্ঘদিন চিকিৎসা লেগেছে, তখনও হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে। তাকে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, তাকে ইলেকট্রিক চেয়ারে বসে তাকে নির্দয় নির্যাতন করা হয়েছে। উনি নিজে বলেছেন কোর্টে দাঁড়িয়ে, হুম। হত্যা করতে পারেননি, আল্লাহ বাঁচিয়েছেন। আজকে সাগর ভাই, আমি একেবারেই করলো না কে করলো, আমি অনুরোধ করব রাষ্ট্রকে, সরকারকে, যারা ক্ষমতায় আছেন, একজন দেশের প্রমেজিং একজন লিডার, যার বাবা স্বাধীনতার ঘোষক ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তার মা তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসির ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক পার্লামেন্ট মেম্বার নিয়ে বিরোধী দল নেত্রী ছিলেন, এখনো যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশে কি অহিংস বাংলাদেশ তৈরি করার কালচার তৈরি করেছেন, যাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানোর পরেও যিনি তার বক্তব্যের মধ্যে এখন পর্যন্ত পতিত সরকারের প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রীর বিরুদ্ধে একটি কটূক্তি করেননি। হিংসা তো দূরে থাকলো, প্রতিহিংসা তো প্রশ্নই আসে না। সেই সাম্বর বাংলাদেশে, অহিংসর বাংলাদেশে আজকে যদি তাকে হত্যা চেষ্টার এই অভিযোগ উত্থাপিত হয়, আমি অনুরোধ করবো একজন নাগরিক হিসাবে যে রাষ্ট্র এটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, আমি স্যালুট জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। সেনাবাহিনীও এই 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 সুষ্ঠু তদন্তের সাপেক্ষে এই কাজটি করবে। আমি এখানে এটা শেষ করে দিয়ে শুধু এতটুকু বলি সাগর ভাই, চিকেন নেক, আমার কলিমুল্লাহ স্যার বলেছেন, ফরাদ ভাই বলেছেন, দেখেন
ভারত তো শুধু চায়নাকে ভয় দেখাচ্ছে এমনটি নয়। কলিমুল্লাহ স্যার একটু ইঙ্গিত দিয়েছেন যে ভারত গত 18টি বৎসর পতিত সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন ভুলতে পারবে না। সঠিক তো। নদী দিয়েছি, পোর্ট দিয়েছি, সাগর দিয়েছি, বন্দর দিয়েছি, রেল লাইন দিয়েছি, যখন যা চেয়েছে তাই দিয়েছি। নির্বিচারে নিয়েছেন। পেঁয়াজ মনে হলো না বন্ধ করে দিলেন, চিনি মনে হলো না বন্ধ করে দিলেন, কষ্ট দিয়েছেন। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি 18 বছর একটি পতিত সরকারের পক্ষে থেকে আমাদের গণতন্ত্রকে হরণ করেছেন। এখন ভোটের জন্য মায়া কান্না কাঁদছেন, মায়া কান্না কাঁদছেন। আজকে বাংলাদেশকে একটি ছোট্ট একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, সেই স্বাধীন রাষ্ট্রের চতুর্পাশে আপনি কাঁটাতারের বেড়া দিয়ে জিম্মি করেছেন, ওয়াচ টাওয়ার তৈরি করেছেন, সীমান্তে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছেন। আমরা তো একটা গুলি ফোটাইনি, আপনাদের ভারতীয় লোকদেরকে তো গুলি করে হত্যা করি না, তাহলে কেন এগুলো করেন? এই যে করাটা, আজকে আপনি বিমান ঘাঁটি বানাচ্ছেন, লালমনিরহাট কোথায়, শিলিগুড়ি কোথায়? আপনি লালমনিরহাটে বিমান ঘাঁটি আগেও ছিল, সেই বিমান ঘাঁটি বাংলাদেশ সরকার সচল করার চেষ্টা করছে, বগুড়া বিমান ঘাঁটি সচল করার চেষ্টা করছে, ঈশ্বরদীপ বিমান ঘাঁটি সচল করার চেষ্টা করছে আমাদের ডোমেস্টিক পারপাসে, মালামাল সহজে পরিবহন করার স্বার্থে। সেই জায়গায় হলে আপনি যুদ্ধ বিমান রাফায়েল করলেন শুধুমাত্র চায়নাকে ভয় দেখানোর জন্য নয়, বরং বাংলাদেশকে ভয় দেখানোর একটি হীন উদ্দেশ্য এখানে রয়ে গেছে। তবে আমি শুধু এইটুকু বলি, ভয় পাবার কিছু নেই। মানুষ একবার মরে। ওই যে ফরাদ ভাইয়ের সাথে আমি একমত যে ভারত যে যা করছে, তাদের পররাষ্ট্রনীতি বলে তো কিছু আছে বলে অন্তত এই মুহূর্তে মনে হয় না। তারা চাই শুধু হিংসা। তারা পাকিস্তানে পরাজিত হয়েছে চরমভাবে, বিনা উস্কানিতে তারা হামলা করলো। আমরা কাশ্মীর, আমি নিজে গত বছর ভিজিট করেছি, চমৎকার একটি জায়গা, এবং যেখানে নির্বিচারে পর্যটককে হত্যা করা হলো, আমি নিন্দা জানাই। তাদেরকে ধরেন, গ্রেপ্তার করেন, ফাঁসি দেন। কিন্তু আপনি মসজিদ ভাঙবেন রাফায়েল ইউজ করে। আপনি মনে রাখবার কথা যে চায়নার কিন্তু যে বিমানগুলো, সেই বিমানগুলো কিন্তু পাকিস্তানকে রক্ষা করেছে, এবং ভারতের রাফায়েলের মতো বিমানকে, অত্যাধুনিক বিমান কিন্তু ভূপাতিত করেছে। অতএব সেই জায়গা থেকে চায়নাকে হুমকি দিয়ে শুধু আপনি নিজের বিপদ ডেকে আনছে না ভারত, বরং আমাদের অখণ্ডতা, আমাদের মানুষের যে নিরাপত্তার যে জায়গা, আতঙ্কের যে জায়গা, সেটিও কিন্তু বহুগুণে বৃদ্ধি করছে। বর্তমান বিশ্ব, আপনি যুদ্ধ করে তো টিকে থাকা যাবে না। বর্তমান বিশ্ব সম্পর্কের বিশ্ব। রিলেশনশিপ ইজ পাওয়ার। আপনি সম্পর্কের মধ্য দিয়ে আপনি সবকিছু অর্জন করতে পারবেন, কিন্তু ভারত তো প্রত্যেকটি সম্পর্কগুলোকে একটু একটু করে নষ্ট করছে। তার নিজের পছন্দ হলো সম্পর্ক তৈরি করলেন, পছন্দ হলো না আপনি সম্পর্ক নষ্ট করলেন। এই যে সম্পর্কের যে গভীরতা উপলব্ধি না করে সমস্ত পার্শ্ববর্তী দেশের সাথে তার যে শত্রু ভাবাপন্ন একটু অ্যাটিটিউডের কারণে আজকে ভারত সারা এই দক্ষিণ এশিয়া থেকে বিচ্ছিন্ন একটি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। পাকিস্তানের সাথে যুদ্ধ বলবৎ, চায়নার সাথে চরম উত্তেজনা। বাংলাদেশকে তো আপনি শত্রু মনে করেন, মনেই করেন না আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনার পেয়ারে বাংলাদেশ হয়ে যায়, আর যখন অন্যরা বাংলাদেশ ক্ষমতায় থাকতে চায়, তখন তখন আপনি তখন আপনি তাদেরকে আপনি জি। গলা টিপে ধরার চেষ্টা করেন। এই সামগ্রিক বিবেচনায় যে ঘটনাটি ঘটছে, সেটি ভারত একতরফা ভাবে তার উত্তেজনা শুধু ভারতের জনগণের জন্য ঝুঁকি বৃদ্ধি করছে না, বরং চায়নার সাথে একটি অঘোষিত যুদ্ধে লিপ্ত হচ্ছে। যে যুদ্ধের যে যুদ্ধ যদি হয়ে যায়, সেখান থেকে কিন্তু বাংলাদেশের মানুষ বা আমরাও, এই ছোট্ট কান্ট্রি, ক্ষতিগ্রস্ত হব না এমনটি কিন্তু নয়। অতএব সেই জায়গা থেকে আমি এখনো বলতে চাই যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে তারা কোন দিকে চলবে, কার পক্ষে চলবে, কি করবে না করবে। কিন্তু প্রত্যেকটি কর্মকাণ্ডে ভারতের যে এই দাদাগিরি এবং খবরদারি যেটি করার অবারিত স্বাধীনতা দিয়ে গেছেন পতিত সরকার, সেটি তো এই সরকারের সময় হচ্ছে না। আমি এই সরকারকে সাধুবাদ জানাই যে তারা অন্তত চোখে চোখ রেখে কথা বলছে। ভারত যেটি করছে সেটি শুধু আমাদের জন্য ঝুঁকি এমনটি নয়, বরং ভারতের অখণ্ডতা নিয়েও যদি প্রশ্ন উত্থাপিত হয়, তাহলে চায়না কিন্তু এখানে বসে থাকবে না। যদি পাল্টা যদি তারা এই ধরনের প্রস্তুতি যদি নেয়, তাহলে সেই জায়গাতে ভারত, সেটা ফরাদ ভাইয়ের সাথে সুর মিলে আমি বলি, ভারতকে সামাল দিতে কিন্তু অনেক বেগ পেতে হবে, এবং সেখানে সামাল দেওয়ার সক্ষমতা আদৌ আছে কিনা তার কিন্তু একটু সন্দেহ টেস্ট আছে, ক্রিয়াশীল হয়ে গেছে। পারবে না। পাকিস্তান বাংলাদেশ ভারত যদি যুদ্ধের সরে মধ্যে। যায়, বাংলাদেশ যদি ইচ্ছা করে, তাহলে ভারত
নিজেদের অখণ্ডতা ধরে রাখাটা মুশকিল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ আপনাকে। তবে সাগর ভাই, আমি এতটুকু বলি, আমরা কখনোই চাই না, বা বাংলাদেশের কোন সরকারই চায় না যে ভারতের আমরা অখণ্ডতা কখনো চাই না বিনষ্ট চাই না হোক। বলে বলে তো কিন্তু আমরা কিন্তু তাদেরকে একদম। কিন্তু বিষয়টা হলো, ভারত যেভাবে আমাদের অখণ্ডতা হুম। বিপন্ন করার জন্য চেষ্টা করছে, তার পরিণতিতে যদি তার পরিণতিতে যদি ভারত যদি তাদের অখণ্ডতা যে ঝুঁকির মধ্যে পড়ে, তো সেই দায় দায়িত্ব তো বাংলাদেশ সরকার নেওয়ার জন্য প্রস্তুত থাকবে না। সেটাই। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ প্রায় এমনিতে বসে বসে চেয়ে থাকবে না। তারা অবশ্যই তাদের অখণ্ডতা, তাদের স্বাধীনতা রক্ষা করার জন্য অবশ্যই তারা মাঠে নামবে প্রয়োজন যদি হয়। ধন্যবাদ আপনাকে। আমি কয়েকজন দর্শককে যুক্ত করেছি। দর্শক, আপনারা আপনাদের নাম বলে আপনারা আপনাদের ছোট করে প্রশ্নগুলি করবেন। আমি শান্তনু ঘোষ, জনাব শান্তনু ঘোষ, বলুন। বিমান গাড়ি বানাচ্ছেন, আচ্ছা, লালমনিরহাট হাট কোথায়, শিলিগুড়ি? আপনি আপনার লালমনিরহাট এখানে সাউন্ড শোনা যাচ্ছে এখনো পর্যন্ত? এখন শোনা যাচ্ছে? অচল করার চেষ্টা করছে বগুড়া বিমান ঘাঁটি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনার পাশে কি মানে ইয়ে চলছে, কোনো ডিভাইস চলছে? সেটা বন্ধ করুন। ডিভাইস চলছে, আর তো কোনো ডিভাইস দেখতে সেই জায়গায় হলে আপনি যুদ্ধ কম্পিউটার। বিমান রাফায়েল করলেন। না, আমার কাছে মনে হচ্ছে আপনি এখনো পর্যন্ত প্রস্তুত নন। আপনি ওই আমাদের যে কথাগুলো এখনো আপনার ওখান থেকে আমরা রিপ্লাই শুনছি, আই মিন কথা শুনছি এখনো পর্যন্ত। দর্শকদের মধ্যে আমি আরেকজনকে, আচ্ছা, ইঞ্জিনিয়ার মোস্তফা শওকত ইমরান, আমি আসছি শান্তনু ঘোষ আপনার কাছে, আপনাদের শেষ হোক, এখানে এখনো পর্যন্ত আমরা আমাদের কথাগুলি রিপিট শুনছি। জি, জনাব শওকত ইমরান, বলুন। আসসালামু আলাইকুম। সাগর ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। অনেকদিন পরে আপনার অনুষ্ঠানে আসলাম। আপনি বাংলাদেশে আসছেন, এরপরে আসলে আর আসা হয় নাই আপনার অনুষ্ঠানে, এই জন্য আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আসলে আমি এখানে বলতে চাচ্ছি যে ভারত যেই চিন্তা নিয়ে আসলে আগাচ্ছে, সেই চিন্তাটা আসলে সঠিক, মানে সঠিক না হলেও কিছু করার নাই, হয়তোবা আমাদের সামনে আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কিন্তু এই সাহসটা পাচ্ছে এই কারণে যে আমাদের মধ্যে একটা অনৈক্যের সুর বাজছে, এবং আমরা একে অপরকে দোষারোপ করছি বিভিন্ন ভাবে, একজন আরেকজনের সাথে তুলনামূলক চিত্র তুলে ধরে আমরা আমাদেরকে অনৈক্যটা ফুটাই তুলতেছি। সুতরাং জুলাই স্পিরিটের ঐক্যটা আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে দেখলাম ফেসবুকে একজন নাগরিক কমিটির একটা পেজে তারা বলতে চাচ্ছে যে তারেক রহমানের সাথে আরেকজন ডাক্তারের সাথে তুলনা করছে, কিন্তু এগুলা তুলনা করে তো প্রয়োজন নাই। যেখানটায় তারেক রহমান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পুত্র, এবং উনি মাত্র 4 বছর সময়ের মধ্যে যে ধরনের জনপ্রিয়তা অর্জন করেছে, তার মাধ্যমে একটা বিশাল বড় একটা দল গড়ে উঠেছে এই দেশে, যার একটা বিশাল একটা পটভূমি আছে, এবং তারা তাদের অনেক ভালো কাজ আছে। অবশ্যই খারাপ কাজের আমরা পর্যালোচনা করতে পারবো, সমালোচনা করতে পারবো, তাদের দোষ ত্রুটি কেউ উঠবে না, জামাতের দোষ ত্রুটি উঠবে না, কিন্তু তাই বলে কি আমরা একজন আরেকজনকে খোঁচাখুচি করে আমাদের অনৈক্যটাকে ফুটায় তুলবো? এই অনৈক্য যত বেশি বাড়বে, তত বেশি ভারত এরকম বাগুম্বর আওয়াজ করবে, এবং তারা প্রকারান্তরের চেষ্টা করবে এই দেশকে অশান্ত করার জন্য। তো আমরাই আমাদের যদি এই ধরনের বিপদগুলো ডেকে আনি, তাহলে এইটা মোটেও বুদ্ধিমানের হবে না। সুতরাং আমার আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি সবাইকে আহ্বান জানাতে চাচ্ছি, সবাই এখানটায় সহমর্মিতার সাথে রাজনৈতিক পরিবেশ বজায় রেখে আপনারা রাজনীতি করুন। কেউ কারো বিষয় জি বিরুদ্ধে এত খোঁচাখুচি করার প্রয়োজন নেই, তাহলে আসলে এই দেশটা আশঙ্কা হবে। জি, ধন্যবাদ ধন্যবাদ ভাই। আপনাকে। শান্তনু ঘোষ, আপনি শুনতে পাচ্ছেন? শান্তনু ঘোষ, আপনাকে আমি শুনতে পাচ্ছি না, আপনি আবার ঢুকুন প্রয়োজনে। জি, জনাব ইব্রাহিম শরীফ। আসসালামু আলাইকুম সাগর ভাই। বলুন। সাগর ভাই, আজকে 2019 সালের শুরুর থেকে বা শেষের দিক থেকে আপনার এই অনুষ্ঠানের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হই, বিভিন্ন ভাবে কথা বলছি, আপনার কথাগুলো শুনছি। আপনার অতিথি যারা মেহমান যারা আসেন প্রত্যেকের কথাগুলো শুনি, এখান থেকে অনেক কিছু শিখা বা বোঝার চেষ্টা করি আমরা। তো আমি আপনার অনুষ্ঠান, আপনার কাছ থেকে জুলাই 5ই আগস্টের আগে যে সহযোগিতা বিভিন্ন আওয়ামী বিরোধী যে সমস্ত দলগুলো আছে তারা যে সহযোগিতা পাইছে, আপনার কাছ থেকে আমার মনে হয় আমরা এই সহযোগিতাটা এখন পাচ্ছি না। যদি আপনার এই সহযোগিতা পাইতাম, তাহলে আজকে 5ই আগস্টের পরে আমার মনে হয় এই ছাত্রদের মধ্যে যে অনৈক্য, ছাত্রদের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এবং যেভাবে তারা আচরণগুলো করতেছে আমাদের সাথে, তো এটা আমাদের আপনার সহযোগিতা থাকলে বা আপনার এখানে যদি আমরা সহযোগিতাগুলো পাইতাম, তাহলে তারা এরকম আচরণ করার সুযোগটা মনে হয় পাইতো না। আজকে দেখেন, ডক্টর ইউনূস
আজকে জাপানে গেছে। আমাদের, আমরা বাংলাদেশে বসবাস করতেছি, উনি আমাদেরকে আজকে যদি একটা নির্দিষ্ট করে যদি একটা টাইম ঘোষণা করে যে এই তারিখে ওই মাসের ওই তারিখে নির্বাচন হবে, তাহলে এখানে ডক্টর ইউনূসের অসুবিধা কোথায়? জুন এবং জুলাই, এখানে কি এমন উদ্দেশ্য আছে যে জুন এবং ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে? এখানে কেন নির্দিষ্ট করে বলা হচ্ছে না যে আমাদের ডিসেম্বরে আমাদের নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? নির্দিষ্ট করে বলতে এখানে অসুবিধা কোথায় হুম, সাইফুর ভাই? তো এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন, এবং ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি আশা করি এটা ক্লিয়ার হব। আপনি এটার প্রশ্নগুলো আপনার অতিথির কাছ থেকে আমাদেরকে শোনাবেন, কেন জি, আমাদেরকে ধন্যবাদ, নির্দিষ্ট করে ধন্যবাদ, ধন্যবাদ, করা হচ্ছে। ধন্যবাদ, জি, ধন্যবাদ। জি, জনাব সোহেল বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ফরহাদ স্যারের কাছে আমার একটা প্রশ্ন, ছোট্ট করে একটা প্রশ্ন। ফরহাদ স্যারের মনে থাকা উচিত, একটু অতীতে গেলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন। বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল যদি হয়ে থাকে ভারত বিদ্বেষী বা ভারতের বিরুদ্ধে জম হয়ে দাঁড়াতে, সেই দলটা হচ্ছে বিএনপি। তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে বা হত্যার চেষ্টা করতে পারে। গত 2 দিন আগে আপনারা ফলো করেছেন, উনি যখন তারুণ্যের সমাবেশে একটা হুঙ্কার তুলেছিল, হোমকার্ডটা আপনারা সবাই জানেন। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এই এই হোমকারে ভারতের গুম কিন্তু হারাম হয়ে গিয়েছে। আগামী বাংলাদেশে যদি বা গণতান্ত্রিক ভোটের মাধ্যমে যদি বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে ভারতে যতটুকু ক্ষতিসাধন হবে সেটা ভারতে স্পষ্ট জানে। এখানে বিএনপির সাথে বা বিএনপি সুরে নির্বাচন নিয়ে ভারত কথা বলতেছে, এটা আপনারা এত সহজ মনে করিয়েন না। কারণ এটা একটা পরিকল্পিতভাবে বিএনপির পিছনে বা জনগণকে লেলিয়ে দেওয়ার একটা পরিস্থিতির শিকার অনুযায়ী এটা একটা পলিটিক্স কিন্তু ভারত কিন্তু ইতিপূর্বে করে যাচ্ছে। তো তারেক রহমান হচ্ছে পুরা বাংলাদেশের সম্পদ, কারণ উনি আগামী দিনে একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য উনি যতটুকু শ্রম ব্যয় করতেছে, এই শ্রমে অনুযায়ী আমরা সবাই যেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেন আগামী নির্বাচন পর্যন্ত আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি, ভারত যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যেন রুখে দাঁড়াতে পারি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জনাব ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, এখন নির্বাচন নিয়ে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি সরাসরি মুখোমুখি। এ কারণে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে বলেছে যে একমাত্র একটি দলই নির্বাচন চায় না। সেটি যদিও বিএনপির নাম উল্লেখ করেনি, কিন্তু জনগণ ধরে নিয়েছে সেই দলটি হয়তো বিএনপি। আবার বিএনপির পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে একমাত্র বাংলাদেশের একজন মানুষ যে নির্বাচন চায় না। এখন এই যে একজন মানুষ, সেটি অনেকে মনে করছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন চায় না, আর বিএনপি একমাত্র নির্বাচন চায়, একটি মাত্র দল। এই দুটি বিষয় এখন মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায় এসছে। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে নির্বাচন আর কখনোই হবে না। এমনটা আশঙ্কা করার কোনো সুযোগ রয়েছে কিনা, আর জুনে হলে আসলে সমস্যা কোথায়, বা জুন পর্যন্ত সময়টা দিলেও বা কি এমন সমস্যা? কারণ জুনের ভিতরে নির্বাচন হবে, এটি কিন্তু রিপিটেডলি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসন, তার সাথে যারা রয়েছে সবাই এই ব্যাপারে একদম পুরো ঐক্যবদ্ধ ভাবেই তারা বলেছে যে একদিনও পেছাবে না জুনের পর। এখন ডক্টর আমাদের প্রথম অন্তর্বর্তী সরকার জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে। দর্শক, ডক্টর কলিমুল্লাহর আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে ভারত চেষ্টা একটা করবে বাংলাদেশে একটা ভালো ধরনের অবস্থা করার জন্য। তবে আমাদের অস্ত্র নেই ভারত বাংলাদেশের। ভারত হামলা করলে সেটা হবে আত্মঘাতী, আমি বলবো। এবার হামলা করলেই আপনার অস্ত্র আছে এই জন্য আপনি হামলা করবেন, হামলা করে আপনি জিতে দেবেন, বিষয়টা কিন্তু স্বাভাবিক নয়। যেহেতু পাকিস্তানে হামলা করেছে, পাকিস্তানের ধরনী খেয়েছে, চীনের ধরনী খেয়েছে, এখন বাংলাদেশ সীমান্তে এসেছে খবরদারি দেখাতে। বাংলাদেশ সীমান্তে হামলা করলে বাংলাদেশের অস্ত্র না থাকলে বাংলাদেশের মানুষ কিন্তু দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, বা দেশের জন্য তারা সবকিছু করতে প্রস্তুত থাকে। এটা পাকিস্তান দেখেছে, এবং বড়ইবাড়ির সীমান্তে এটা ভারত দেখেছে। তো ভারত যত কিছু করুক না কেন, ভারত বাংলাদেশ কিছু করতে পারে না, শুধু আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ সীমান্তে তারা আতঙ্ক ছড়াচ্ছে যে তারা বাংলাদেশে হামলা করবে, ভয় দেখানোর একটা চেষ্টা তারা করে যাচ্ছে।